সেই পেনাল্টি শুট আউটটা ভিনিসিয়াস নিলেন না, ভিনিসিয়াসের হাতে বলও ছিল, সেটাও খেলতে পারছেন না। মানে ব্রাজিল কি একটা দোলা চলে আছে, মানে ইউরোপিয়ান দলের সাথে বারবার একটা হার। এখন আফ্রিকান দল হলে বলতে হবে যে কালো জাদু টাদু করা হয়েছে কিনা বা তান্ত্রিকের কিছু করা হয়েছে কিনা, সেটা তো আর বলা যাচ্ছে না। 41 বছর বয়সে একজন ফুটবলার আপনাকে একা ম্যাচ জিতিয়ে দিতে পারেন না। 41 বছর বয়সে একজন ফুটবলার আপনাকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন অন্যদের সাহায্য ছাড়া, এটা হয় না। বাংলাদেশের বিশ্বকাপ যেন অর্ধেকটাই শেষ, ব্রাজিলের পরাজয়। 2002 সালে বিশ্বকাপ জয়ের পর 2006, 10, 14, 18, 22, এবারে 26, পরপর 6 বিশ্বকাপে ইউরোপিয়ান দলের কাছে পরাজিত হয়ে ব্রাজিল যেন এক অন্যরকম হেক্সাই পূরণ করলো। এসব নিয়ে আজ পোস্ট স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক নাবিল কায়সার। নাবিল ভাই, কেমন আছেন? ভালো থাকার কথা না? কেমন দেখলেন খেলা? অ্যাজ আ বাংলাদেশি আমরা ব্রাজিলের বিদায়টা এই পর্যায়ে হয়তো এখনো মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। ইটস বিকজ আপনি ব্রাজিলের ফ্যান হন, আর্জেন্টিনার ফ্যান হন, এবার কিন্তু একটা অন্য রকমের ভাইব ছিল। এবার কিন্তু সবাই ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালটা দেখার জন্য আসলে উন্মুখ হয়েছিল। এবং আমরা যখন দেখি যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে এবং ব্র্যাকেট যখন আমরা দেখেছি, মনে হচ্ছিল যে ইটস কোয়াইট পসিবল এই ব্র্যাকেটে শুধুমাত্র ব্রাজিল আর্জেন্টিনার সামনে পড়তে পারতো এমন ধরা হচ্ছিল ইংল্যান্ড। তবে দিন শেষে এটা ফুটবল, দিন শেষে এটা বিশ্বকাপ, দিন শেষে ছোট বড় দলের পার্থক্য আসলে বিশ্বকাপে খুব বেশি থাকে না। সে কারণেই এই টুর্নামেন্টটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়। গতকালকে দেখলাম টিএসসিতে বা বিভিন্ন জায়গায় বৃষ্টি মাথায় নিয়ে দর্শকরা খেলা দেখছেন, কিন্তু যখন ম্যাচের শুরুর দিকেই একটা পেনাল্টি সুযোগ ব্রাজিল পেল, সেই পেনাল্টি শুট আউটটা ভিনিসিয়াস নিলেন না, ভিনিসিয়াসের হাতে বলও ছিল, ভিনিসিয়াস কেন নিলেন না? মানে কেন এখানে ব্রুনো? একেবারে শুরু থেকে যদি শুরু করি, ভিনিসিয়াস জুনিয়র বলটা হাতে নিয়েছিলেন। এখন আমরা এর আগের দিন যদি আপনি দেখেন, এমবাপে যখন পেনাল্টি নিয়েছেন বলটা হাতে ছিল ডেম্বেলের, বা হ্যারি কেইন যখন পেনাল্টি নেন তখন বলটা হাতে থাকে জুড বেলিংহামের। দ্যাট ডাজেন্ট মিন যে বেলিংহাম শটটা নিতে চাচ্ছেন বা ডেম্বেলে শটটা নিতে চাচ্ছেন বা ভিনিসিয়াস জুনিয়র শটটা নিতে চাচ্ছেন। এখন পেনাল্টি শুটের আগে দেখা যায় মনস্তাত্ত্বিক একটা খেলা চলে। প্রতিপক্ষ দলের ফুটবলাররা যিনি পেনাল্টিটা নিবেন তার উপর একটা চাপ প্রয়োগ করে এবং তার উপর স্লেজিং হয়। তো যখন আপনি জানবেন না যে কে পেনাল্টিটা নিচ্ছে, আপনি তো তার উদ্দেশ্যে স্লেজিং করতে পারবেন না। ধরুন ডেম্বেলের হাতে বল বা ভিনিসিয়াস জুনিয়রের হাতে বল, প্রতিপক্ষের ফুটবলাররা তখন ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে কথা বলছেন। এমবাপে বা ব্রুনো গামারেজ অনেক দূরে দাঁড়িয়ে আছেন, তাদেরকে কিন্তু ওই প্রেশারটা তখন নিতে হচ্ছে না। দ্যাটস ওয়াই এই স্ট্র্যাটেজিটা এখন বেশিরভাগ দলই ফলো করে। যিনি পেনাল্টিটা নেবেন ঠিক কিক নেওয়ার আগ মুহূর্তে তাকে বলটা দেওয়া হয় এবং তখন তিনি ডি বক্সে ঢোকেন। এর আগ পর্যন্ত অন্য কারো কাছে বল থাকে বা বলটা ঘোরাফেরা করতে থাকে যাতে তার উপর চাপটা কম থাকে। এখন ভিনিসিয়াস জুনিয়র কেন নিলেন না? অনেকেই বলছেন যে ভিনিসিয়াস জুনিয়র কি নিতে চাননি, তাকে নিতে বলা হয়েছিল, তিনি কি সেই দায়িত্বটা পালন করতে চাননি বা সরে এসছেন কিনা বা তিনি ভয় পেয়েছেন কিনা। এখন ভিনিসিয়াস জুনিয়র নিজে বলেছেন প্রেস কনফারেন্সে যে এটা কার্লো অ্যানচেলত্তির সিদ্ধান্ত। কার্লো অ্যানচেলত্তি তাকে শট নিতে বলেননি। কার্লো অ্যানচেলত্তির প্রেফারেন্স ছিলেন ব্রুনো গামারেজ, সে কারণে ব্রুনো শটটা নিয়েছেন। এখন আপনি অ্যানচেলত্তি কি বলেছেন সেটা যদি শোনেন, অ্যানচেলত্তি বলেছেন যে ব্রাজিলের পেনাল্টি টেকারদের মধ্যে তার পছন্দ ভিনিসিয়াস জুনিয়র 5 নম্বরে। প্রথম পছন্দ নেইমারের কথা বলছেন, রাফিনিয়ার কথা বলছেন, যে স্ট্যাটগুলো নিয়ে তারা গবেষণা করেছেন সেই অনুযায়ী রাফিনিয়া তাদের প্রথম পছন্দ ছিল। রাফিনিয়া ইনজুরির কারণে ছিলেন না। নেইমার সেকেন্ড চয়েস, নেইমারও শুরু থেকে মাঠে ছিলেন না। থার্ড চয়েস ছিলেন ব্রুনো গামারেজ, চতুর্থ চয়েস ছিলেন মার্তিনেলি, পঞ্চম চয়েস ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এখন ভিনিসিয়াস জুনিয়র সম্ভবত 19টা পেনাল্টি থেকে 13টায় গোল করেছেন, 6টা মিস করেছেন বা 19 থেকে 16টা গোল করেছেন, 3টা মিস করেছেন। ব্রুনো গামারেজ ব্রাজিলের এর আগে কখনো পেনাল্টি নেননি, তবে নিউক্যাসলেরও পেনাল্টিটা তিনি সবসময় নিয়ে থাকেন এবং সেখানে তার রেকর্ড ভালো। তো এখন সে কারণেই আসলে ভেবে নেওয়া হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে ব্রুনো গামারেজ বেটার অপশন। ইটস নট অ্যাবাউট যে ভিনিসিয়াস জুনিয়র নিতে চাননি বা ব্রুনো গামারেজ তার কাছ থেকে জোর করে বলটা কেড়ে নিয়ে গিয়ে শটটা নিয়েছেন। এই যে পেনাল্টি থেকে ব্রাজিল প্রথমেই গোলটা পেল না বা লিডটা পেল না, এটা কি পুরো গেমের সিনারিওটা বদলে দিল? অফকোর্স ব্রাজিল যদি 1-0 গোলে এগিয়ে যেত, ম্যাচে মোমেন্টাম পুরোপুরি অন্যরকম থাকতো। একটা বড় দলের সাথে একটা ছোট দলের লড়াই যখন হয় তখন ছোট দলটার টার্গেট থাকে ম্যাচটাকে যতখানি টেনে নিয়ে যাওয়া।
আমি নরওয়েকে কোনোভাবেই ছোট করছি না, তবে দিন শেষে এটা বিশ্বকাপ, দিন শেষে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, দিন শেষে আপনাকে মানতে হবে ব্রাজিল ফেভারিট। তো নরওয়ের উদ্দেশ্য বা টার্গেট ছিল ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়া, ম্যাচটাকে যতটা সম্ভব প্রলং করা, সেই কাজটা তারা করতে পেরেছে। ইটস বিকজ ম্যাচটা 0-0 ছিল। ম্যাচটা যদি ব্রাজিল শুরুতেই লিড নিত, 1-0 ব্যবধানে এগিয়ে যেত, নরওয়ে কিন্তু তখন আক্রমণে উঠতে হতো। যখন নরওয়ে আক্রমণে উঠতো, ব্রাজিল কাউন্টারে অনেক বেশি স্পেস পেত এবং তাদের গোলের সম্ভাবনাও বাড়ত। তো 1-0 গোলে আপনি যখন লিড নেবেন ফুটবল ম্যাচে, তখন আপনি অ্যাডভান্টেজে চলে যাবেন, আপনার আর গোল করার প্রয়োজন নেই, প্রতিপক্ষের তখন গোল করতে হবে, এবং প্রতিপক্ষের যখন গোল করতে হবে প্রতিপক্ষকে উঠে আসতে হবে, প্রতিপক্ষ উঠে আসলে তখন আপনি কাউন্টারে অনেক বেশি স্পেস পাবেন, সুযোগ পাবেন। ম্যাচের চিত্রনাট্য তখন পুরোটাই আসলে বদলে যায়। টোটাল ম্যাচটা যদি আমরা দেখি, ব্রাজিল কি আসলে এমন কোনো চাপে ছিল? ব্রাজিল তো স্পেস তৈরি করেছে, আক্রমণে গিয়েছে, কাউন্টারও বেশ কয়েকটা হলো, কিন্তু সুযোগও তৈরি হয়েছে বেশ কয়েকটা, কিন্তু কোনো সুযোগ আসলে কাজে লাগানো গেল না। দেখুন, স্ট্যাটের কথা যদি বলি, এই ম্যাচে ব্রাজিলের কাছে বল পজিশন নরওয়ের চেয়ে কম ছিল। নরওয়ের বল পজিশন ছিল সম্ভবত 66%, ব্রাজিলের 34%। এটা কিন্তু একটু শকিং। আপনি কখনোই এই ধরনের খেলা দেখবেন না ব্রাজিলের কাছ থেকে, যে নরওয়ের মতো দলের এগেইনস্টে ব্রাজিল বল পজিশনে এতখানি পিছিয়ে আছে। ব্রাজিল সেটা নিয়ে খুব বেশি বদার ছিল না। নরওয়ের কাছে বল ছিল, ব্রাজিল সেটাতে বদার ছিল না, এবং ব্রাজিল চাইছিল নরওয়ে উঠে আসুক। নরওয়ে যখন মিডফিল্ডে ডমিনেট করছে, নরওয়ে 2 উইং ব্যবহার করে যখন উঠে আসবে, তখন কাউন্টারে ব্রাজিলের সামনে স্পেস বাড়বে, তখন কাউন্টারে ব্রাজিল চান্স ক্রিয়েট করতে পারবে। তো বল পজিশনে ব্রাজিল পিছিয়ে থাকা নিয়ে মোটেও আসলে বদার ছিল না। ব্রাজিল যেটা করতে চাইছিল সেটাই তারা করতে পারছিল। কিন্তু দিন শেষে হালান্ড ইজ আ ম্যাচ উইনার। হালান্ড ফুটবল বিশ্বে এখন, আপনি একটা সময় মেসি রোনালদোর কথা বলতেন, এরপর আমরা এমবাপে বা হালান্ডের কথা, যারা ইয়ামালদের কথা আপনি এখন বলতে পারেন, যারা একা ম্যাচ জেতাতে পারেন। কিন্তু এই হালান্ডকেও আমরা দেখলাম যে পুরো ম্যাচে সে আসলে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু শেষের 10 মিনিট যেন হালান্ড একটা দানব হয়ে গেলেন। মানে হালান্ডকে আটকানোর চিন্তা ব্রাজিলের ছিল কিনা, বা এই আমরা একটা সম্ভবত ব্রাজিলের অধিনায়কও বলেছেন যে হালান্ডকে নিয়ে আসলে আমাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই, কিন্তু আসলে কি হালান্ডকে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে? না, একেবারে ছেড়ে দেওয়া হয়নি। আপনি যদি খেয়াল করেন, পুরো ম্যাচে হালান্ডের প্রতিপক্ষের অপোজিশনে বা ডি বক্সে টাচের সংখ্যা একেবারেই লিমিটেড ছিল, 4টা বা 5টা টাচ ছিল। হালান্ড পারফেক্ট নাম্বার 9, একজন পারফেক্ট নাম্বার 9 খুব বেশি ট্র্যাক করেন না, একজন ডি বক্সের ভেতরেই থাকছেন। নাম্বার 9 তার রোলটা জানেন, তাকে যখন চান্স ক্রিয়েট হবে তাকে তার জায়গায় থাকতে হবে, সেরা জায়গাটা খুঁজে বের করতে হবে। হালান্ড সেটা পারেন। এখন আপনি যদি প্রথম গোলটা দেখেন, 79 মিনিটে যে গোলটা হয়েছে, সেই গোলটার সময় ব্রাজিল একটা সাবস্টিটিউট করেছে। ব্রাজিল এডারসনকে তখন মাঠে নামিয়েছে। এডারসন এবং ক্যাসামিরো যখন ওই চান্সটা তৈরি হচ্ছিল লেফট ফ্ল্যাঙ্কে, ক্যাসামিরো এবং এডারসন দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তারা কথা বলছিলেন যে আমি রাইট সাইডে যাব না তুমি রাইট সাইডে যাবে। ওই সময়টায় খেলা কিন্তু চলছে, ওই সময়টায় লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে নরওয়ে আক্রমণে উঠছে। যখন এনরিক দেখেছেন এডারসন এবং ক্যাসামিরো তাদের জায়গায় নাই, তখন এনরিক ট্র্যাক ব্যাক করেছেন। এনরিক ইজ নট আ মানে ডেস্ট্রয়ার, তিনি কাছ থেকে বল কেড়ে নেওয়াটা তার দায়িত্ব না বা তার কাজ না, তাকে খুব সহজেই ওই সাইড থেকে বিট করা গেছে। এরপরে ফ্ল্যাঙ্কে জায়গা ছিল, সেই লেফট ফ্ল্যাঙ্ক থেকে ক্রসটা এসেছে। এখন হালান্ড একজন টিপিক্যাল নাম্বার 9 হিসেবে বা টিপিক্যাল স্ট্রাইকার হিসেবে গ্যাব্রিয়েলকে বিট করেছেন কিভাবে? গ্যাব্রিয়েল এবং হালান্ড খুব কাছাকাছি ছিলেন। হালান্ড প্রথমে একটা বডি ডজ দিয়েছেন, গ্যাব্রিয়েলকে বুঝিয়েছে যে তিনি গ্যাব্রিয়েলের পেছনের দিকে যাচ্ছেন। তখন গ্যাব্রিয়েল মনে করেছেন হালান্ড যেহেতু পেছনে যাচ্ছেন, আমি আমার জায়গা থেকে বলের নাগাল যদি পাই, হালান্ডের কাছে বলটা পৌঁছাবে না। সে কারণেই গ্যাব্রিয়েল আর পেছনের দিকে আসার চেষ্টা করেনি বা সামনের দিকে আসার চেষ্টা করেনি, তার জায়গাতেই স্টিক থেকেছেন। হালান্ড যখন বুঝেছেন যে গ্যাব্রিয়েল তার জায়গায় স্টিক থাকছেন, তখন হালান্ড একটা রান মেক করেন। হালান্ড গ্যাব্রিয়েলের সামনে চলে আসেন, তখন গ্যাব্রিয়েলের সামনে আর করার কিছু ছিল না, কারণ হাইটে হালান্ড কিন্তু গ্যাব্রিয়েলের চেয়ে অনেকখানি এগিয়ে আছেন। তো ওই জায়গা থেকে একটা পারফেক্ট হেডার, পিন পয়েন্ট হেডার অ্যালিসন বেকারেরও আসলে ওই জায়গায় করার কিছু ছিল না। ধরেন ব্রাজিলের যে প্লেয়ার এনরিক, উনি একটা দারুণ সুযোগ পেলেন, ভিনিসিয়াস জুনিয়র তাকে একটা দারুণ থ্রু পাস দিলেন, সেই সুযোগটা কাজে লাগানো বা ম্যাচের এইরকম পরিস্থিতিতে ব্রাজিল যেসব সুযোগগুলো পেয়েছে শেষের দিকেও,
এই যে সুযোগগুলো কাজে লাগাতে না পারা, এটা কি আসলে মানে ব্যাখ্যা করা যায় কোনোভাবে? দিন শেষে পেনাল্টির কথা যেটা বললাম, আপনি পেনাল্টিতে 1-0 যদি এগিয়ে যেতেন, ইট উইল বি আ হোল ডিফারেন্ট স্টোরি। আপনি যদি এনরিকের গোলে 1-0 গোলে এগিয়ে যেতেন, ইট উইল বি আ হোল ডিফারেন্ট স্টোরি। এখন এনরিকের কি হয়েছে, এনরিকে ইজ আ লেফট ফুটেড প্লেয়ার। যখন তার দিকে বলটা ডেলিভার করা হয়েছে, তিনি বাঁ পায়ে ফার্স্ট টাচটা নিয়েছেন, সেকেন্ড টাচটাও বাঁ পায়ে নিয়েছেন। তার বডি ব্যালেন্সটা ধরে রাখতে হলে তাকে একটা টাচ যদি তিনি রাইট ফুটে নিতেন, সেক্ষেত্রে তার জন্য কার্ভ করাটা ইজি হতো। যেহেতু তিনি লেফট ফুটেড প্লেয়ার, তিনি দুটা টাচই লেফট ফুটে নিয়েছেন এবং ওই সময় তিনি আরেকটা কাজ করতে পারতেন, গোলকিপারকে বিট করে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু বেরিয়ে গেলেও তখন তাকে রাইট সাইডে শটটা নিতে হবে, রাইট ফুটে শটটা নিতে হবে। সে কারণে হয়তো তিনি ওই রিস্কটা নেননি, সে কারণে তিনি চিপ করতে গিয়েছেন এবং দ্যাট ওয়াজ আ ব্যাড মিস অ্যাকচুয়ালি। এটা অনেকটা ব্যাটে বলা হয়নি, এরকম কিন্তু আমরা যেমন জাপান ম্যাচের পরে ব্রাজিল যেভাবে কামব্যাক করলো, আমরা বললাম যে এটা একটা আনচেলত্তি ম্যাজিক। তো আনচেলত্তির এই ম্যাজিকের বিষয়টা আমরা এর আগেও বিভিন্ন ক্লাবে দেখেছি। তো এই ম্যাচে আনচেলত্তি ম্যাজিক কি আসলে কাজ করে নাই, নাকি যারা ম্যাজিক ম্যান হিসেবে মাঠে খেলছেন তাদের সেই ম্যাজিকটা নাই? দিন শেষে আনচেলত্তি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ, নিঃসন্দেহে। তার চেয়ে বেশি ট্রফি, ওই মাপের ট্রফি, আপনি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলুন, সিরিয়া বলুন, লা লিগা বলুন বা ইপিএল বলুন, তার চেয়ে বেশি কেউ জেতেননি। তার চেয়ে বড় মাপের কোচ ওয়ার্ল্ডে নাই। সে কারণেই ব্রাজিল তাকে দায়িত্ব দিয়েছে ওই হেক্সা মিশন পূরণের জন্য বা এতদিনের শিরোপা খরা ঘোচানোর জন্য। ব্রাজিলিয়ানরা সাধারণত ব্রাজিলের বাইরের কাউকে ব্রাজিল দলের দায়িত্ব বিশ্বকাপে দেন না। এবার দেখা হয়েছে এবং তার জন্য অনেকদিন ধরে ব্রাজিল অপেক্ষা করছিল যে রিয়াল মাদ্রিদের দায়িত্ব তিনি ছাড়বেন, ব্রাজিলের দায়িত্ব নেবেন, এবং তাকে দায়িত্বটা দেওয়াই হয়েছে ট্রফিটা এনে দেওয়ার জন্য। এখন আনচেলত্তি খুব বেশি সময় কিন্তু আসলে দলটার সাথে পাননি, এটা বাস্তবতা। 1 বছর আপনি শুনলে মনে করতে পারেন 1 বছর কেন এনাফ হবে না একটা ফুটবল দলকে ম্যানেজ করার জন্য, কিন্তু এই 1 বছর তিনি কয়দিন এই ফুটবলারদেরকে একসাথে পেয়েছেন। দিন শেষে ফুটবলাররা ক্লাবে খেলে, দিন শেষে জাতীয় দলের উইন্ডোতে 5-7 দিনের জন্য তারা ঘরে ফেরেন, তখন ওই 5-7 দিন জাতীয় দলের কোচটা ফুটবলারদের সাথে ট্রেনিং সেশন করার সুযোগ পান। সো আপনি শুনতে 1 বছর মনে হতে পারে, কয়টা সেশন আনচেলত্তি আসলে করেছেন? ব্রাজিল ওয়াজ ইমপ্রুভিং ডে বাই ডে ইন দিস টুর্নামেন্ট। ইটস বিকজ গেল 1 মাস ধরে এই দলটাকে আনচেলত্তি কাছে পেয়েছেন, তার ফর্মুলা, তার স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার সুযোগটা পেয়েছেন। এখন আপনি প্রথম ম্যাচের সাথে সেকেন্ড ম্যাচে ইমপ্রুভমেন্ট দেখেছেন, সেকেন্ড ম্যাচ থেকে থার্ড ম্যাচে ইমপ্রুভমেন্ট দেখেছেন। সবাই এই ব্রাজিলকে নিয়ে আশা করছিল ইটস বিকজ অফ আনচেলত্তি। এই দলটার কোচ যদি আনচেলত্তি না হতেন, আপনি এই ব্রাজিলকে শিরোপা জেতা নিয়ে খুব বেশি আশাবাদী হতেন না। ব্রাজিলিয়ানরাও হয়নি। আনচেলত্তির মাস্টার ক্লাসের কারণেই কিন্তু রাউন্ড অফ 32 ম্যাচটা তারা জিতেছে। তার দুটা বদল, তার ট্যাকটিক্স সেদিন সফলভাবে ফুটবলাররা মাঠে বাস্তবায়ন করতে পেরেছেন। দিন শেষে কোচ আপনার ট্যাকটিক্স সাজিয়ে দিবেন, কিন্তু কাজটা তো ফুটবলারদের করতে হবে। তারপরও 6টা বিশ্বকাপ, 6টা বিশ্বকাপেই নকআউট পর্যায়ে গিয়ে ইউরোপিয়ান দলের কাছে হারা। মানে ব্রাজিল দলটার বেশিরভাগ প্লেয়ারই যেহেতু ইউরোপ বা অন্যান্য জায়গায় খেলছেন, বিভিন্ন ক্লাবে খেলছেন, মানে ব্যাপারটা কি এমন যে ব্রাজিল আসলে ইউরোপিয়ানদের সাথে তাল মেলাতে পারছে না, বা ইউরোপিয়ান খেলার ধাঁচে খেলতে গিয়ে তাদের নিজেদের যে যোগবনিতর কথা আমরা শুনি সেটাও খেলতে পারছে না? মানে ব্রাজিল কি একটা দোলা চলে আছে, মানে ইউরোপিয়ান দলের সাথে বারবার একটা হার। এখন আফ্রিকান দল হলে বলতে হবে যে কালো জাদু টাদু করা হয়েছে কিনা বা তাফ্রিকের কিছু করা হয়েছে কিনা, সেটা তো আর বলা যাচ্ছে না। এখন বিশেষ যোগবনিত নিয়ে বলতে চাই যে যোগবনিত এখনকার ফুটবলে আর আসলে মানানসই না। আমরা যদি দেখি গেল 8-10 বছরে ইউরোপিয়ান দলগুলোর সাথে টেক্কা দেওয়ার জন্য লাতিন দলগুলো কিন্তু ট্যাকটিক্যাল ফুটবলে শিফট করেছে। ওই যে নান্দনিক ফুটবল বা শৈল্পিক ফুটবল বলতে ব্রাজিল, আর্জেন্টিনা, এমনকি উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ের কাছ থেকে আমরা যেটা দেখি সেই ধাঁচের ফুটবল কিন্তু এখন বিলীন হয়ে গেছে। ফুটবল এখন অনেকটা ট্যাকটিক্যাল খেলা, ফুটবল এখন অনেকটা কম্পিউটার অ্যানালিস্টের মধ্যে চলে এসেছে এবং তাদের উপর নির্ভর করে ফুটবলটা মাঠে খেলা হচ্ছে। তো যোগবনিতে আর এখন এক্সপেক্ট করে লাভ নেই, তবে ফল নির্ভর ফুটবল তো আসলে খেলতে হবে। ব্রাজিল ইজ আ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের কাছ থেকে আপনি 24 বছর ধরে ট্রফি জিতছেন না, সেটা এক্সপেক্টেড না। এখন আপনি কি করতে পারেন? আমার কাছে মনে হয় ব্রাজিল সঠিক পথে আছে। ব্রাজিল আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছে নেক্সট বিশ্বকাপের জন্য। আনচেলত্তি প্রসঙ্গে আরেকবার আমরা আসবো, তো মাঝখানে একটু নেইমারকে টানতে চাই। নেইমার ওয়ার্ল্ড কাপে নামলেন, অল্প সময়ের জন্য হলেও নামলেন, গতকালকে একটা গোলও পেলেন। কিন্তু এই যে নেইমারের যে ক্যারিয়ার আমরা দেখি, 2010 সালে সে ইনজুর্ড হয়ে যাওয়া, এরপর থেকে প্রত্যেকটা বিশ্বকাপে আসলে নেইমারের কান্নাই আমরা দেখছি।
ব্রাজিল দলে সম্ভবত নেইমারের এটা শেষ বিশ্বকাপ, নেইমার যেটা আভাস দিচ্ছেন। না, নেইমার বলে আসলে দিয়েছেন। ব্রাজিল দল থেকে কি পেলেন? নেইমারের একটা ট্রফি উনি, আপনি যদি খেয়াল করেন, নেইমার ব্রাজিলের হয়ে অল টাইম টপ স্কোরার। ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের চেয়ে বেশি গোল কেউ করেনি। কিন্তু আপনি নেইমারকে কি রোনালদো, রিভালদো, রোনালদিনহো বা এমনকি কাফু, রোবার্তো কার্লোস, ডুঙ্গাদের কাতারে রাখতে পারবেন? এখন আর সন্দেহ পেলে, আছে। গারিনচা বা জিকোদের কাতারে আমি নাই গেলাম। ইটস বিকজ নেইমার ব্রাজিলকে কখনো বিশ্বকাপের ট্রফিটা এনে দিতে পারেনি। দোষটা আসলে নেইমারে না। আমরা 2002-এর যে ব্রাজিল দলটা দেখি, বা এর আগে ব্রাজিল যখন 94-তে বিশ্বকাপ জিতে চায়, বা এর আগে পেলের আমলেও যদি আমরা ফিরে যাই, একা আসলে বিশ্বকাপ জেতানো যায় না। সেটা ফুটবল বিশ্বে খুব কমই হয়েছে। নেইমার আসলে ওই ধরনের দল কখনো পাননি। নেইমার আসলে তার সঙ্গে যারা ফুটবল খেলেছেন, ওই ধরনের স্ট্রং মিডফিল্ড বা ক্রিয়েটিভ ফুটবলার কখনোই নেইমার ব্রাজিল দলে আসলে পাননি। নেইমারকে দোষ দিয়ে আসলে সে কারণে লাভ নেই। নেইমার টপ স্কোরার, নেইমারের নামটা হয়তো তাদের কাতারে থাকতে পারতো, কিন্তু এই ট্রফি শূন্যতার কারণেই হয়তো তাদের কাতারে আপনি নেইমারকে রাখতে পারবেন না। নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ব্রাজিলের জার্সিতেও হয়তো তার শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন। নেইমার হ্যাজ ডান হিজ পার্ট, বাট দল হিসেবে ব্রাজিল আসলে এই সময়ে কিছু করতে পারেনি দেখি হয়তো আপনি নেইমারকে ওই পর্যায়ে রাখতে পারবেন না। তো আমরা সবসময় বলি যে ফুটবল আসলে 11 জনেরই খেলা, একটা টিম গেম, কিন্তু তারপরেও আমরা যদি হারগুলো দেখি যে লাস্ট ম্যাচে হল্যান্ড একটা আলাদা জায়গা তৈরি করে ফেললেন। এর আগে আমরা যদি বেলজিয়ামের সাথে হারটা দেখি আগের বিশ্বকাপে সম্ভবত 2018 গেল 3বারই তো আসলে পেনাল্টি মিস করেই ব্রাজিল বাদ পড়েছে। লুকাকু সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে একটা গোল বের করে ব্রাজিলকে হারিয়ে দিলেন। তো এই যে একটা ইন্ডিভিজুয়ালিটিরও তো একটা বিষয় আছে যে ভিনিসিয়াস জুনিয়র হয়তো এই ওয়ার্ল্ড কাপে গোল পেয়েছেন, 4টা গোল পেয়েছেন। একটা রেসে ছিলেন মেসি, এমবাপ্পে বা হল্যান্ডের সাথে। সেই ভিনিসিয়াস তো আসলে তার নিজের জাদুটা দেখাতে পারলেন না গতকালকের ম্যাচে। গতকালকের ম্যাচ নিয়ে যদি আপনি বিশ্লেষণ করতে পারেন, আমার কাছে মনে হয় যে ব্রাজিলের টিম সিলেকশনে খানিকটা গলদ ছিল। ব্রাজিল দলটা কিন্তু ইনজুরি নিয়ে ভুগছে। ব্রাজিল দলে অ্যানচেলোত্তি শুরু থেকে জানতেন যে নেইমারকে তিনি সবসময়ের জন্য পাচ্ছেন না। রাফিনিয়া ইনজুরিতে পড়ে গেলেন, কখন ফিরবেন জানা নাই। পাকুয়েতা ইনজুরিতে পড়ে গেলেন, কবে ফিরবেন জানা নাই। বড় বড় 3-4টা নাম ব্রাজিল দল মিস করেছে। এই ব্রাজিল দলে 11 জন সুপারস্টার ছিল না। স্টার বলতে বা সুপারস্টার বলতে আমরা যাদেরকে বুঝি তাদের বেশিরভাগই ইনজুরিতে বা মিস করে যাচ্ছেন টুর্নামেন্টটা। সেখান থেকেও অ্যানচেলোত্তি চেষ্টা করছেন দলটাকে এই পর্যায়ে নিয়ে আসতে। এখন আপনি গেল ম্যাচে পাকুয়েতাকে ব্রাজিল মিস করেছে। আপনি যদি খেয়াল করেন, ব্রাজিল 4-3-3 ফরমেশনে পুরো টুর্নামেন্টটা খেলেছে। তাদের মিডফিল্ডে যে 3 জন ছিলেন সেটা অনেকখানি ডায়মন্ড শেপে অপারেট করেছে। সেখানে নাম্বার 10 বা প্লেমেকার রোলে ব্রুনো গামারেস খেলেছেন। পাকুয়েতা এবং ক্যাসামিরো অনেকটা পিভট বা ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা প্লে করেছেন। যখন পাকুয়েতা ছিটকে যান, তার জায়গায় মার্তিনেলিকে নিয়ে আসা হয়, তখন এই ডায়মন্ড শেলটা কিন্তু উল্টো হয়ে গেছে। ক্যাসামিরো পিভট প্লে করেছেন বা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটা প্লে করেছেন, তার ঠিক সামনে মার্তিনেলি এবং ব্রুনো গামারেজ অপারেট করেছেন। এখন মার্তিনেলি আর্সেনালে সবসময় ফ্রন্ট লাইনেই খেলে অভ্যস্ত, তিনি ফরওয়ার্ড হিসেবে খেলেন বা লেফট উইংয়ে খেলেন। তাকে যখন আপনি নাম্বার 10-এর রোলটা দিবেন বা প্লে মেকারের রোলটা দিবেন, যেটা ফুটবল মাঠে সবচেয়ে ডিফিকাল্ট পজিশন, সেটার সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। আমার কাছে মনে হয় যে মার্তিনেলি ওই জিনিসটাতে মানিয়ে নিতে পারেননি। তার চেয়ে হাতে থাকা অন্য মিডফিল্ডারকে যদি ওই জায়গায় ব্যবহার করা হতো, ব্রুনো গামারেসকে আপনি নাম্বার 10-এর রোলটা দিলেন, আপনি এডারসনকে বা ডাগলাসকে ও যদি মিডফিল্ডে খেলাতেন, আমার কাছে মনে হয় টিম কম্বিনেশনটা আরও বেটার হতো। এবং এই ভুলটার মাসুল গুনতে হয়েছে ব্রাজিলকে, কারণ মিডফিল্ড ব্যাটেলে ব্রাজিল সবসময় 3 ভার্সেস 2 ছিল। মিডফিল্ড ব্যাটেলে ওডেগার্ড, বার্গ এবং বার্গের সাথে আসলে ব্রাজিলের মিডফিল্ড পেরে ওঠেনি। এখন আমরা বিশ্বকাপে যখন আসরের মধ্যে ঢুকি, যে বড় দলগুলোর কাছে যে প্রত্যাশা থাকে, হয়তো কোচরা সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে কোচদের চাকরি চলে যায় বা কোচরা নিজে থেকে ইস্তফা দেন। ওকে, আনচেলত্তির ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? আনচেলত্তির সাথে আমরা জানি 2030 সাল পর্যন্ত একটা চুক্তি আছে। আনচেলত্তির ভবিষ্যৎ কি ব্রাজিল দলে? আনচেলত্তিকে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ব্রাজিল দলের দায়িত্বটা দেওয়া হচ্ছে 2030 সালকে কেন্দ্র করে। 2030 সালকে কেন্দ্র করে তিনি দলটা তৈরি করবেন, দলটা সাজাবেন। এই বিশ্বকাপটা ব্রাজিল অনেকখানি ট্রানজিশন পিরিয়ড হিসেবেই আসলে নিয়েছিল। আপনি এই বিশ্বকাপের দলের অনেককেই আগামী বিশ্বকাপে দেখতে পারবেন না। আপনি অ্যালিসনকে আগামী বিশ্বকাপে দেখতে পারবেন না,
আপনি মার্কিনোসকে মার্কিনোসকে আগামী বিশ্বকাপ দেখতে পারবেন না, নেইমারকে দেখতে পারবেন না, কাসেমিরো ক্যাসামিরোকে আপনি দেখতে পারবেন না। তো ব্রাজিল দলটা অনেক পরিবর্তন আসতে যাচ্ছে। আমার কাছে মনে হয় 30 সালকে কেন্দ্র করে নতুন অনেক প্লেয়ারকে অ্যানচেলত্তি ট্রাই করবেন এবং নতুনভাবে এই দলটা নিয়ে 4টা বছর কাজ করবেন। সেই উদ্দেশ্যেই সিবিএফ তাকে গেল বছর দায়িত্ব দিয়েছে যে তুমি এই বিশ্বকাপ থেকে শুরু করো, লেটস স্টার্ট, উই আর ব্রাজিল। এই এক বছরও উই ক্যান মেক ইট। তবে এখনকার ফুটবলে ওটা আসলে খুব ডিফিকাল্ট। তাকে 30 সাল উদ্দেশ্য করে দায়িত্বটা দেওয়া হয়েছিল এবং 30 সালে ব্রাজিল হয়তো নতুন রূপে ফিরবে, কারণ অ্যানচেলত্তির মতো কোচকে আপনি ছোট করে দেখতে পারেন। আমরা একসময় বলতাম যে ব্রাজিল দলে কখনোই প্রতিভার অভাব হয় না, কিন্তু এখন আবার কেউ কেউ বলছেন যে ব্রাজিল দলের যে প্লেয়ারদের পোল সেখানে আসলে প্লেয়ার নাই। আমরা হয়তো প্লেয়ার তুলে আনতে পারছে না ব্রাজিল, হয়তো যারা বিভিন্ন ক্লাবে খেলছেন তাদের মধ্যে থেকেই একটা যাচাই বাছাইয়ের মধ্যে পড়তে হচ্ছে। আঞ্চলিক সামনে আসলে কি এটা বড় চ্যালেঞ্জ? আসলে কি ব্রাজিলে এখন প্রতিভা তৈরি হচ্ছে না ভাবে? ব্রাজিলের প্রতিভা তৈরি হচ্ছে না, এটার সাথে আমি একেবারেই একমত না। এনরিকের বয়স কত, রায়ানের বয়স কত? তারা তো পরে বিশ্বকাপ খেলবেন বা এর পরে বিশ্বকাপগুলোও খেলবেন। ব্রুনো গামারেজ এখনো যথেষ্ট দেয়ার ক্যাপাবিলিটি তার আছে। আপনি দলটার ব্যাকআপ বেঞ্চের দিকে যদি তাকান, যারা এই বছর খুব একটা সুযোগ পাননি, এডারসনকে আমরা পরের দিকে নামতে দেখেছি। ভিনিসিয়াস জুনিয়র পরে বিশ্বকাপটা খেলবেন। নতুন তারকারা উঠে আসছেন যাদের নিয়ে বড় বড় ইউরোপিয়ান ক্লাবগুলো ইতিমধ্যেই রশি টানাটানি করছে। ব্রাজিল দলে প্রতিভার অভাব আছে, এটা কখনোই আসলে বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, নির্দিষ্ট স্পেসে নির্দিষ্ট রোলে কে খেলবেন, তাদের মধ্যে কেমিস্ট্রিটা কিভাবে তৈরি করা হবে, সেখানে প্রবলেম আছে। সেই জন্যই আসলে অ্যানচেলত্তি। কিন্তু এই যে একটা বড় নাম, মানে যেটা আসলে ব্রাজিল, আর্জেন্টিনা বা পর্তুগাল বা লাতিন আমেরিকা, পর্তুগাল যদিও ইউরোপের, ওই যে আমরা একটা শুনি যে একটা ডেমিগড বসানোর জায়গাটা, পেলের পর থেকে আমরা যদি রোনালদো পর্যন্ত আসি বা রোনালদিনিও পর্যন্ত আসি, রিভালদোরা খেলেছেন, ওই জায়গাতে ব্রাজিলের আসলে নেইমারও একটা পোস্টার বয় হয়ে উঠছিলেন। সামনে আসলে ব্রাজিলের পোস্টার বয় কে? মানে ব্রাজিল যেভাবে খেলে, আর্জেন্টিনা যেভাবে খেলে, একদম পোস্টার বয়কে সামনে রেখে। নো ডাউট ইট উইল বি ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র কখনোই ব্রাজিলের জার্সিতে রিয়াল মাদ্রিদের ফর্মটা টেনে আনতে পারতেন না। এবারে বিশ্বকাপে আমরা নতুন ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছি। তিনি মাঠে নেতৃত্ব দিয়েছেন দলকে, ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড হাতে এই নেতৃত্ব দেননি। তিনি মাঠে ব্রাজিল দলটাকে পরিচালনা করেছেন এবং ক্রিয়েটিভিটির দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন এবং এই বিশ্বকাপে তাকে আমরা গোল করতে দেখেছি, গোল করাতে দেখেছি। ব্রাজিল দলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়রের টুর্নামেন্টটা খুব ভালো গেছে এবং তার যেই চাপটা ছিল যে রিয়াল মাদ্রিদের ফর্মটা তিনি ব্রাজিলে টেনে আনতে পারেন না, সেটাকে তিনি মনে হয় এই টুর্নামেন্টে কবর দিয়ে ফেলেছেন। আপনি এখন থেকে ব্রাজিলের জার্সিতে নতুন ভিনিসিয়াসকে দেখতে পাবেন এবং নেক্সট পোস্টার বয় ডেফিনেটলি ভিনিসিয়াস জুনিয়রই হচ্ছেন। তো এই জায়গাতে আমরা যদি নতুনদেরকেও একটু দেখি, এনরিক বা ব্রায়ান, তারা এই বিশ্বকাপ কেমন খেললো? রায়ান হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। আপনি কি এদের মধ্যে ভবিষ্যৎ দেখেন? অবশ্যই রায়ান হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। আপনি যদি খেয়াল করে থাকেন, রাফিনিয়ার জায়গায় রায়ানকে আমি পার্সোনালি টুর্নামেন্ট শুরুর আগে কখনোই খুব বেশি কাউন্ট করিনি। রাফিনিয়া যখন ছিটকে গেছেন, আমি নিজে মনে করেছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র যদি ছিটকে যেতেন, তার জায়গায় আপনি মার্তিনেলিকে ব্যবহার করতে পারতেন, তার জায়গায় দেয়ার ইজ আ সাবস্টিটিউট। বাট রায়ান 19 বছর বয়সে যেই ফুটবলটা এবারে বিশ্বকাপে রাফিনিয়ার জায়গায় নেমে খেলেছেন, আমার কাছে মনে হয় হি হ্যাজ পোটেনশিয়াল। এনরিক একটু সময় লাগবে। এনরিকের সাথে অ্যানচেলত্তির সম্পর্কটা খুব একটা ভালো না। আমরা সবসময় শুনি যে রিয়াল মাদ্রিদে এনরিককে কখনোই প্রেফার করা হয়নি যখন অ্যানচেলত্তি ছিলেন। আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আসলে অ্যানচেলত্তি বেরিয়ে আসছেন বা এনরিকও আসলে মুভ অন করেছেন, তারও আসলে ভালো সম্ভাবনা আছে। ভিনিসিয়াস জুনিয়র তো থাকছেনই, নতুন কিছু নামও আপনি সামনে দেখতে পাবেন। সকালে আরেকটা ম্যাচ হয়েছে, ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো। ম্যাচটা আমরা যেভাবে চিন্তা করেছিলাম হয়তো মেক্সিকো একটু আপার হ্যান্ডে থাকবে, সেই জায়গা থেকে ইংল্যান্ড আসলে 3-2 ম্যাচটা জিতে নিল। ওই ম্যাচটা সম্পর্কে যদি আপার হ্যান্ডে মেক্সিকো ছিল, পুরো ম্যাচ জুড়ে মেক্সিকো আপার হ্যান্ডে ছিল, কারণ মেক্সিকোর বল পজিশন, চান্স ক্রিয়েশন, শটস অন টার্গেট সব দিকেই মেক্সিকো কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়েছে। মেক্সিকো ইংল্যান্ডকে ডমিনেট করেছে। আমি একটু কিছু স্ট্যাটের কথা বলতে চাই বা কিছু এই ম্যাচের তথ্য যদি আপনাকে দিই, আপনার জন্য বুঝতে সহজ হবে যে কেন আমরা মেক্সিকোকে আসলে অ্যাডভান্টেজে রাখছিলাম। ইটস বিকজ এই ম্যাচটা হচ্ছে অ্যাজটেকা স্টেডিয়ামে। এই ম্যাচের শেষ 89টা খেলায় মেক্সিকো মাত্র 2টা ম্যাচ হেরেছে, 70টা ম্যাচ তারা জিতেছে, বাকিগুলো ড্র হয়েছে। এই মাঠে মেক্সিকো বিশ্বকাপের কোনো ম্যাচ কখনো হারেনি। এই মাঠে আমরা জানি যে ইংল্যান্ড 86 বিশ্বকাপে ওই যে ম্যারাডোনার যে ঘটনা,
হ্যান্ড অফ গড বা ম্যারাডোনার ওই গোল অফ দ্য সেঞ্চুরি এই মাঠেই হয়েছিল। তো এই মাঠের ৮০,০০০ দর্শক সমর্থন মেক্সিকো পেয়েছে। এই মাঠের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভিজিটিং টিমের জন্য যে এই মাঠটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৫০০ ফিট ওপরে, সেখানে অক্সিজেনের ঘাটতি থাকে। আপনি যখন ভিজিটিং টিমের ওই মাঠে খেলবেন, প্রথম ১৫-২০ মিনিট আপনাকে দৌড়াতে যথেষ্ট বেগ পেতে হবে। ৬০ মিনিটের পরে গিয়ে আপনার পা চলবে না। আমরা জানি যে আর্জেন্টিনা ব্রাজিল যখন বলিভিয়াতে গিয়ে খেলে, আর্জেন্টিনা ব্রাজিল সাফার করে। যদিও তারা বলিভিয়াতে গিয়ে রেগুলার খেলে, তারপরেও তারা সাফার করে, কারণ ওখানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে খেলা হয়, তবে এত উঁচুতে খেলা হয় না। তো সে কারণে আসলে ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা খুব ডিফিকাল্ট হওয়ার কথা ছিল এবং ডিফিকাল্ট হয়েছে। বেলিংহামকে ক্রেডিট দিতে হবে, হ্যারি কেইনকে ক্রেডিট দিতে হবে, গর্ডনকে ক্রেডিট দিতে হবে যে দে স্টিক টু দেয়ার প্ল্যান। টমাস টুখেল খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলেননি। তিনি জানতেন যে এই ম্যাচে টিকে থাকাটা দরকার, এই ম্যাচে ধৈর্য ধরাটা, পেশেন্স রাখাটা দরকার। মেক্সিকো অ্যাটাক করে গেছে, রাউল হিমেনেজ শুরুর দিকে একটা ভালো সুযোগ পেয়েছিলেন, পিকফোর্ডের ভালো সেভ ছিল। কাউন্টারে যখন ইংল্যান্ড প্রথম গোলটা দিয়ে বসে, সাকার অ্যাসিস্টে বেলিংহাম একটা দারুণ রান মেক করে গিয়ে যখন হেডারে প্রথম গোলটা করেন, তখনও মেক্সিকো ম্যাচে ছিল। কিন্তু মেক্সিকো বুঝে উঠতে পারেনি যে তারা এভাবে পিছিয়ে পড়বে, কারণ পুরো খেলার ধারার বিপরীতে ইংল্যান্ড গোলটা পেয়েছে। ওই ধাক্কাতেই তারা পরের মিনিটেই আরেকটা গোল হজম করে এবং ওই অনেকটা একই টাইপের। বেলিংহামের হাঙ্গার ছিল, তিনি বলটা কেড়ে নিয়েছেন। হ্যারি কেইনকে যে পাসটা দেওয়া ছিল, হ্যারি কেইন চাইলে নিজে শট নিতে পারতেন, তিনি সেলফিশ হননি, তিনি বেলিংহামের উদ্দেশ্যে বলটা সাজিয়েছেন। বেলিংহাম ২-০-তে যখন ইংল্যান্ডকে লিড এনে দেন ২ মিনিটের ব্যবধানে, তখন মেক্সিকো আসলে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। তারপরও মেক্সিকো ক্রেডিট দিতে হবে, তারা মাঠের সুবিধা কাজে লাগিয়েছে। ফার্স্ট হাফে ২-১ করেছে, সেকেন্ড হাফের শুরুতেই যখন কোয়ানসা রেড কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান, তখন কিন্তু আমরা মেক্সিকোকে এগিয়ে রেখেছি। ২-১ আপনি পিছিয়ে আছেন, আপনার একজন এক্সট্রা ম্যানের অ্যাডভান্টেজ আছে, তখন আপনি মেক্সিকোকে এগিয়ে রাখতে হবে। তবে ৬০ মিনিটে যখন গর্ডন পেনাল্টি কিকটা আদায় করে নেন এবং হ্যারি কেইন সেটা কনভার্ট করেন, ৩-১ থেকে ফেরাটা আসলে ডিফিকাল্ট। সে কারণে মেক্সিকো ৩-২ পর্যন্ত যেতে পারছে, ৩-৩ আর হয়ে ওঠেনি। যদি ৩-৩ হতো, যদি শেষ ১৫-২০ মিনিটে মেক্সিকো একটা গোল আদায় করে নিতে পারতো আরও, ৩-৩ হলে ইংল্যান্ড কিন্তু এক্সট্রা টাইমে ম্যাচটা গেলে কোনোভাবেই মেক্সিকোর সাথে পারতো না, কারণ তাদের ১০ জন নিয়ে খেলতে হতো এবং ওই মাঠে ওই কন্ডিশনে এক্সট্রা ৩০ মিনিট খেলার মতো অবস্থা ইংলিশ প্লেয়ারদের থাকতো না। আজকে রাতে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ, স্পেন ভার্সেস পর্তুগাল। আমরা যেটা খবর দেখছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো অলরেডি হয়তো আভাস দিচ্ছেন যে এটা তার শেষ বিশ্বকাপ হতে পারে, বাট এটা শেষ ম্যাচ না, এটা শেষ ম্যাচ তিনি চান না। কিন্তু আসলে কি আপনি কি দেখেন, মানে এটা কি আসলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ হতে যাচ্ছে? ইট উইল বি আ থ্রিলিং এনকাউন্টার, নো আমরা ডাউট অন দ্যাট। এর আগেও ওয়ার্ল্ড কাপে স্পেন আর পর্তুগালকে মুখোমুখি হতে দেখেছি, সেই ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকও ছিল 18 সালে। কিন্তু এবার কি সেরকম কিছু না, আছে? এবার আর সেটা হওয়ার সম্ভাবনা কম। এবার রোনালদো 3টা গোল করে ফেলবেন, এটা একটু 41 বছর বয়সী একজন ফুটবলারের কাছে চাওয়াটা বাড়াবাড়ি। 41 বছর বয়সী একজন ফুটবলার আপনাকে একা ম্যাচ জিতিয়ে দিতে পারেন না। 41 বছর বয়সী একজন ফুটবলার আপনাকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন অন্যদের সাহায্য ছাড়া, এটা হয় না। এটা যে এক্সপেক্ট করেন, এটা তার বোকামি। এখন আপনি ম্যাচে যদি আসেন, ইট উইল বি আ থ্রিলিং এনকাউন্টার। আমার কাছে মনে হয় টান টান উত্তেজনার একটা ম্যাচ হতে যাচ্ছে, যেমনটা পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটা হয়েছিল। কারণ দু দলের খেলোয়াড়রা সিমিলার, দু দলের খেলার প্যাটার্ন অনেকখানি সিমিলার এবং দু দল একে অপরকে খুব ভালো মতো চেনে। দু দলের মিডফিল্ড দু দলের সবচেয়ে বড় শক্তির জায়গা। মিডফিল্ড ব্যাটেলে কারা এগিয়ে থাকবে সেটা এই ম্যাচ একটা বড় নির্ধারক হয়ে দাঁড়াবে। আপনি যদি খেয়াল করেন, পর্তুগালের মিডফিল্ডটাকে সবচেয়ে ভালো মিডফিল্ড বলা হচ্ছিল এবার টুর্নামেন্ট শুরুতে। এই দলটাতে আপনি যদি খেয়াল করেন, হুয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ আছেন, তবে তাদের সেরাটা কিন্তু এখনো পর্যন্ত তারা দেখাতে পারেননি। অন্যদিকে স্পেনে পেদ্রি এবং রদ্রি নিয়মিত খেলছেন। দেলা ফুয়েন্তে যে কাজটা করেছেন যে তৃতীয় মিডফিল্ডার কে হবেন সেই জায়গা নিয়ে তার একটা সন্দেহ ছিল। অলমো, মেরিনো এবং আমরা দেখেছি ওই জায়গায় তিনি চেঞ্জ করে গাভিকেও খেলিয়েছেন। তবে এখন মনে হচ্ছে ফ্যাবিয়ান রুইজও খেলেছেন। এখন মনে হচ্ছে যে তিনি তার সেরা একাদশটা খুঁজে পেয়েছেন। পেদ্রি রদ্রির সাথে হয়তো অলমো স্টার্ট করতে যাচ্ছেন। নিকো উইলিয়ামসকে নিয়ে শঙ্কা ছিল। নিকো উইলিয়ামসকে নিয়ে আমার মনে হয় না এখন স্পেনার খুব বেশি বদার্ড, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যালেক্স বায়ানা হ্যাজ পারফর্মড ওয়েল, ওয়ারেজাবাল হ্যাজ বিন এক্সিলেন্ট। আর এই দলটা ইয়ামালের উপর কতটা নির্ভরশীল আমরা সেটা সবাই জানি। ম্যাচটা কি অনেকটা একপেশে হয়ে যাবে স্পেনের পক্ষে? না, কোনোভাবেই সেই সম্ভাবনা নাই।
যেটা একেবারে শেষ লাইনে বলছিলাম আগের প্রশ্নের উত্তরে, যে ইয়ামালের উপর এই দলটা খুব বেশি নির্ভরশীল। পর্তুগাল যদি ওই সাপ্লাইগুলো বন্ধ করতে পারে, ইয়ামালের জোনটা একটু কাট ডাউন করতে পারে, যেটা করার ক্ষমতা পর্তুগালের মিডফিল্ডার আছে, বিশেষ করে নুনো মেন্ডেসের আছে। ইয়ামাল তো রাইট সাইড দিয়ে অপারেট করবেন পর্তুগালের হয়ে, লেফট সাইডে ইয়ামালকে আটকানোর দায়িত্বটা থাকবে নুনো মেন্ডেসের, যিনি পিএসজির হয়ে ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। নেশনস লিগে আমরা দেখেছি নুনো মেন্ডেস ইয়ামালকে বোতলবন্দি করে রেখেছেন। ইয়ামালের দুর্বলতা নুনো মেন্ডেস বললে মোটেও ভুল হবে না, এবং হি ইজ ওয়ার্ল্ডস বেস্ট রাইট ব্যাক, লেফট ব্যাক রাইট নাও। এবং নুনো মেন্ডেস যদি ইয়ামালকে আটকে দিতে পারেন, ইট উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ ফর স্পেন। এবং আমার কাছে মনে হয় যে পর্তুগাল একটা আন্ডার রেটেড টিম এবারের বিশ্বকাপে, এবং আজকের ম্যাচে হয়তো তারা নিজেদের সেরা ছন্দটা ফিরে পেতে পারেন, কারণ স্পেনকে তারা খুব ভালো মতো চেনে। রোনালদোর প্রতি আপনার এক্সপেকটেশন কি আছে? গোল পাবেন বা পর্তুগালকে একটা, আমার কাছে মনে হয় উনি রোনালদোর যেভাবে- 90 মিনিট খেলা উচিত না। উনি যেভাবে বলছেন যে উনি চান না আজকের শেষ ম্যাচ হোক, এর মানে কি উনি মানে প্রত্যাশাটা কি থাকে? আমার কাছে এক্সপেক্টেড যে রোনালদো 60 থেকে 70 মিনিট মাঠে খেলুক, তিনি যদি গোল করতে পারেন দ্যাটস ফ্যান্টাস্টিক, যদি গোল করতে না পারেন ওই সময় তার আসলে উঠে গিয়ে গঞ্জালো রামোসকে সুযোগ দেওয়া উচিত। আমার কাছে মনে হয় 90 মিনিট খেলার মতো যথেষ্ট ফিট, আসলে রোনালদো ফিট, কিন্তু দিন শেষে 90 মিনিট একজন 41 বছর বয়সী খেলছেন, যেখানে গঞ্জালো রামোসের অপশন আছেন, একটু বাড়াবাড়ি মনে হয়। এখন পর্তুগাল এগিয়ে আছে বা রোনালদো ওই যে গোল করতে চান তখন ঠিক আছে, কিন্তু দল পিছিয়ে আছে, আপনি রোনালদোকে পুরো 90 মিনিট খেলাচ্ছেন, ওই গাটসটা রবার্তো মার্টিনেজকে আসলে দেখাতে হবে। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে এই কোচ সামলেছেন, কিছুই এনে দিতে পারেননি। পর্তুগালেরও এটাকে গোল্ডেন জেনারেশন বলা হচ্ছে। এখনই যদি তিনি বিদায় নিয়ে ফেলেন, ওই ধাক্কা সামলানোটা মার্টিনেজের জন্য আসলে ডিফিকাল্ট হবে। ফুটবল নিয়ে আরো কথা বলবো আমরা হয়তো ভবিষ্যতে। অনেক ধন্যবাদ নাবিল Thank you, কায়সার। thank you very much. দর্শক, আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে। ব্রাজিলের বিদায় হলো, আজ পর্তুগালের খেলা স্পেনের বিপরীতে। দেখা যাক কি হয়। আমাদের সাথে এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক নাবিল কায়সার। পোস্টের সাথেই থাকুন, পোস্ট দেখুন, করুন এবং ভাবুন।